প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যবসা বাণিজ্যের যে প্রসঙ্গ, সেই সাথে বিনিয়োগের যে অবস্থা রয়েছে, একটি দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের প্রসঙ্গে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে গুণগত পরিবর্তন সৃষ্টি করার সূত্র ধরে সেটি 2024 সালে কেমন ছিল সেটিও যেরকম আলাপ আলোচনা করা প্রয়োজন, এই অর্থে আলাপ আলোচনা করে সেখান থেকে যথার্থ তথ্য উপাত্ত সংগ্রহ করে আগামী দিন অর্থাৎ এই নতুন বছরের ব্যাংক কিংবা বাণিজ্য আরও বৃহৎ পরিসরে চিন্তা করলে বিনিয়োগের প্রসঙ্গগুলো, খাতগুলো কিভাবে নির্ধারিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা প্রয়োজন। এবং যে অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা আছি সেখান থেকে উত্তরণের উপায়গুলো কি হতে পারে, ব্যাংকগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেখানে করণীয় জায়গাটা কি, সেই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু বৃহৎ পরিসরে আলাপ আলোচনার প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে নানাভাবে এই প্রসঙ্গ অর্থাৎ আর্থিক অবস্থা থেকে বা টানাপোড়েন থেকে একটি স্থায়ী সমাধানের দিকে যাত্রার সূত্র ধরে নানা ধরনের পরামর্শও কিন্তু বাংলাদেশ ব্যাংক দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, ব্যাংক থেকে শুরু করে বিনিয়োগ সংস্থা কিংবা যারা বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো, তারা বাস্তব অবস্থার নিরীক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে প্রদানকৃত নির্দেশনা কিংবা গাইডলাইন কতটা অনুসরণ করতে পারছেন, কোথাও ঘাটতি থেকে যাচ্ছে কিনা, 2025 সালের অর্থনীতি কেমন হবে এবং সেটি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর ভূমিকার প্রশ্নে কি ভূমিকা রাখবে, এবং সব কিছুর সূত্র ধরে সাধারণ মানুষ কিন্তু দিন শেষে জানতে চায় তার জীবনযাপন কিভাবে চলবে, তার জীবনের উপরে আর্থিক যে প্রভাব সেটি তার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে কিনা, সেই বিষয়টিকে সামনে রেখেই আজকের আমরা আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যাংক, বাণিজ্য ও বিনিয়োগ। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচককে আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। কায়সার হামিদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যেটি আজকে আমাদের আলোচনার শিরোনাম, যে ব্যাংক, বাণিজ্য এবং বিনিয়োগের প্রসঙ্গগুলো আমরা আলোচনা করতে চাই। 24 সালে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, তাকে আমরা বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান যে নামেই তাকে আমরা ডাকি না কেন, আমাদের তো দিন শেষে কিংবা একটা পর্যায়ে গিয়ে আর্থিকভাবে ভালো না থাকলে কোনো ফলাফলই আসলে তৈরি করা সম্ভব না। 25 সালে আর্থিক প্রসঙ্গে কি কি শক্তিশালী অথবা কার্যকরী অবস্থা দাঁড়াতে পারে, এটা দিয়ে আসলে আলোচনাটি শুরু করতে চাই। দেশের অর্থনীতির রিফ্লেকশন বা মিরর হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। তার মানে দেশের অর্থনীতি যদি ভালো যায়, সাধারণ মানুষের জীবনযাত্রা ভালো যাবে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ভালো করবে, এবং তার বিপরীত। 2024 সালে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছি। 25 সালে যদি আগে পজিটিভ কথা বলতে চাই, প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতির যে বড় চ্যালেঞ্জগুলো আমরা দেখলাম, যার মধ্যে একটা বড় অংশ ছিল যে ক্যাপিটাল ফ্লাইট। প্রায় আপনি রিসেন্ট যে পাবলিকেশন আসছে হোয়াইট পেপারে, $16 বিলিয়ন পার ইয়ার। সো এই পরিমাণ টাকা আমাদের এখান থেকে চলে গিয়েছে, যার একটা বড় অংশ ছিল বা স্ক্রিপ্ট ছিল হচ্ছে আপনার ক্রেডিট ব্যাকড মানি লন্ডারিং। সো এই যে একটা বড় আউটফ্লো বা আমি যদি বলি একটা বড় হোল, এই হোলগুলো কিন্তু বন্ধ হয়েছে। সো এটা একটা বড় ইতিবাচক জায়গা। দ্বিতীয় ইতিবাচক জায়গা হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের এক্সপোর্টের আসলে খুব ভ্যালু এডিশন পার্সেন্টেজ ভেরি মিনিমাম। আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি, যদি বলি $50 বিলিয়ন আশেপাশে, তার 15 থেকে 20% ম্যাক্সিমাম আমাদের ভ্যালু এডিশন হয়। বাকিটা আসলে আমাদেরকে আবার ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। সো এই ইম্পোর্টের জায়গায় কিন্তু আমাদের দেশ যেহেতু একটা ইম্পোর্ট ডিপেন্ডিং কান্ট্রি, আমাদের বাকি গ্যাপটা পূরণ হয় হচ্ছে রেমিটেন্স দিয়ে। আগে আমরা যেখানে $20-21 বিলিয়ন পেতাম, এ বছরে আমরা এটাকে যদি প্রজেক্ট করি তাহলে কিন্তু আমরা 24-25 বিলিয়ন, এমনকি $30 বিলিয়ন কাছাকাছি যেতে পারি। এটা আমাদের অর্থনীতিতে যে গভর্নর মহোদয় বোধহয় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশ ব্যাংকে আর কোনো ধরনের ডলার সাপোর্ট করতে হচ্ছে না। ধরে রাখা সম্ভব হবে কিনা, এই রেমিটেন্স প্রবাহ ঠিক থাকবে কিনা? দেখেন, আমাদের 176টা কান্ট্রিতে আমাদের দেশের লোক কাজ করে, প্রায় 1.5 কোটি লোক আছে দেশের বাইরে। আমাদের যে রেমিটেন্স আসে তার বিভিন্ন জরিপে আসছে অনলি 49% আসে ফর্মাল চ্যানেলে। সো এই যে বড় একটা অংশ আসছে না, তার মানে আমাদের এই রেমিটেন্সটা $50 বিলিয়ন বেশি হতে পারে। সেটা আসার জন্য আসলে কি কি দরকার? একটা হচ্ছে মানুষের আস্থার জায়গাটা দরকার, যে আমি যে টাকাটা দেশে পাঠাই সেই টাকাটা আসলে দেশে যাবে এবং আমার কোনো ভয় নেই ব্যাংকিং খাতে, টাকাটা মার যাবে না।
এবং দেশে কাজে লাগবে এবং টাকা পাঠাতে এবং পেতে কোনো ভোগান্তি নেই। এই জায়গাটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তো সেইখানে আমার কাছে মনে হয় যে এখন মানুষের মধ্যে অনেকটা আশা সঞ্চারিত হয়েছে, সেই জায়গায় বাংলাদেশ একটু ভালো করবে। দ্বিতীয় হচ্ছে যে তাদের জন্য ইফেক্টিভ মেজার্সটা দরকার। আমাদের এইখানে কম্প্রিহেন্সিভলি প্রবাসীদের জন্য কিন্তু আমরা কোনো কিছুই করি নাই। তাদের বাচ্চাদের স্কুলের কোনো কোটা নাই, তাদের হসপিটালে কোনো কোটা নাই, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট বলে কোনো কিছু নাই। ইভেন শুধু আমরা রেমিটেন্স চাই এবং রেমিটেন্স দিয়ে বলছি যে তুমি দেশের গর্বিত নাগরিক হও। কিন্তু আমরা কিন্তু অনেক জায়গায় অনেকের জন্য কোটা করেছি। আমাদের মনে হয় প্রবাসীদের জন্য নতুন করে ভাবতে হবে, নির্দিষ্ট করে তাদের জন্য 2.5% ইনসেনটিভ বা এরকম ওয়ান অফ ট্রানজাকশনে হবে না, তার জন্য একটা কম্প্রিহেন্সিভ সলিউশন দরকার। নাগরিক সুবিধার প্রসঙ্গগুলো নিয়ে ভাবা প্রয়োজন। আপনি যথার্থই বলেছেন। আমরা একটা বিরতিতে যাব, তার আগে এই প্রশ্নটি রেখে যায়, আসলে আমাদের নিজস্ব উৎপাদনের যে প্রসঙ্গ সেটি তো দীর্ঘদিন ধরে আপনারা বলছেন, আমদানি করে নিয়ে এসে একটি রাষ্ট্র কিংবা ব্যক্তি পর্যায়ে যদি আমরা চিন্তা করি সে কতদিন টিকতে পারবে, টেকসইভাবে টিকতে পারবে, সেই প্রশ্নটিতে আছে। এই প্রসঙ্গটিতে আমরা নিয়ে গেলাম, প্রসঙ্গটিকে প্রশ্ন আকারে আপনার কাছে রেখে গেলাম যে নিজস্ব উৎপাদন বাড়ানোর প্রশ্নে যে ব্যবস্থাগুলো, যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেটি আমরা কোনো সিদ্ধান্ত দেখছি কিন্তু বাস্তবায়নের পর্যায়ে কিন্তু আমরা ভালো ফলাফল তৈরি করতে পারছি না। এর পিছনে কি কারণ, আদৌ কোনো রহস্য আছে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, ব্যাংক বাণিজ্য বিনিয়োগ, যে প্রশ্নটি রেখে যাওয়া মোহাম্মদ কায়সার আহমেদ ভাই, যে নিজস্ব উৎপাদনে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এই ধরনের নানা কথা তো আমরা শুনছি, কিছু সিদ্ধান্তও দেখছি, কিন্তু ফলাফল কি তৈরি হলো? আমরা বাংলাদেশ হিস্ট্রিক্যালি একটা এগ্রি ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা আমাদের বাপদাদা কৃষক, অথচ দেখেন আমাদের এগ্রি নিয়ে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারিনি আমরা। এইটাকে লিঙ্কেজ, আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজে কিন্তু আমরা কোনো কিছু করতে পারিনি, অথচ এখানেই আমাদের একটা বিরাট সম্ভাবনা জায়গাটা ছিল। তো এইখানে আমরা পলিসি প্রণোদনা এবং ব্যাংকিং মডেলটাকে ডিজাইন করতে পারিনি। আমরা 60-65টা ব্যাংক করেছি, 30-35টা আর্থিক প্রতিষ্ঠান করেছি, কিন্তু সত্যিকার অর্থে কৃষি এবং এসএমইতে একদম প্রান্তিক পর্যায়ে কৃষককে আপনার মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য যে মডেলটা থাকার দরকার আছে সেটা আমরা ব্যর্থ হয়েছি। 1, 2 হচ্ছে সরকারিভাবেও একজন কৃষকের যে আইডি কার্ড থাকার দরকার ছিল, তার আসলে কি রিকোয়ারমেন্টটা, তাকে আমরা কি দিচ্ছি এবং কিভাবে আমরা তার কাছে পৌঁছাবো বেনিফিটটা, সেটা আপনি সার বলেন, সেচ বলেন, তার জন্য স্পেশাল বিদ্যুতের লাইন, যে লজিস্টিক বা উপকরণগুলো প্রয়োজন, কিছু আমরা করতে পারছি না। ইভেন আমরা প্রেডিকশন করতে ভুল করছি যে এই বছর আমাদের কি পরিমাণ পেঁয়াজের উৎপাদন দরকার, কি পরিমাণ আলুর উৎপাদন দরকার। কোনো বছর কৃষকরা বেশি করে ফেলছে, দাম পাচ্ছে না, পরের বছর তারা উৎসাহ হারিয়ে ফেলছে এবং আলটিমেটলি আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অন্য জায়গা থেকে। খাতোয়ারি যেহেতু সরকারের প্রশাসনটা একদম ইউনিয়ন পর্যন্ত আছে, সেখানে আমাদের দরকার কৃষক লেভেল সহ তাদেরকে বলা যে আপনি যদি এতটুকুন উৎপাদন করেন তাহলে আপনি কিন্তু অপটিমাম প্রাইস পাবেন এবং আমাদের এতটুকুন দরকার। এটা আপনাকে একটা দিক দিয়ে ইম্পোর্ট অফ করাবে। সেকেন্ড হচ্ছে যে আপনি এটাকে লিঙ্ক করে অনেক ইন্ডাস্ট্রি করতে পারবেন। প্র্যাকটিক্যালি ফুড রিলেটেড আমাদের কিচ্ছু আমরা এই ব্রিজিংটা একটা তো তৈরি হচ্ছে না, সেই প্রসঙ্গগুলো তো আপনি বললেন। তৈরি করতে গেলে কি করতে হবে? এখন তৈরি হওয়ার জন্য একটা হচ্ছে, আমি যেটা বললাম যে গভর্নমেন্ট থেকে আমাদের প্রাইমারিলি দরকার হচ্ছে যে কৃষকদেরকে এডুকেট করার জন্য আমাদের রিসার্চ দরকার যে এই বছরে এই পরিমাণ এটা দরকার। 2, আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি আমাদের এই দেশে হতে পারে প্রোডাকশন, আপনি সেটা হস্তশিল্প বলেন, আপনি সেটা ছোট লোকাল গার্মেন্টস বলেন, ছোট অ্যাক্সেসরিজ বানানো বলেন, তাদেরকে পলিসি সাপোর্ট, ফাইন্যান্সিং এবং তাদের যাতে জেনুইনলি তারা তাদের ডোর স্টেপে ফ্যাসিলিটিসগুলো পায় এবং এই যে সাপ্লাই চেনের সঙ্গে তাদেরকে লিঙ্ক করা, এই জায়গাটা আমাদের এখানে একটা বড় আকারের মিসিং। আমাদের সমস্ত ব্যাংকগুলো আপনার সমস্ত ঢাকায়, আপনি যদি ঢাকা এবং চিরাং দেখেন দেন ইট ইজ অলমোস্ট 80-85%, বাকি 15 হচ্ছে এন্টায়ার কান্ট্রিতে। সো এইটা তো বিজনেস মডেল হতে পারে না। মানে এখানে আমি একটু কায়সার ভাই একটা প্রশ্ন রাখি আপনার আলোচনার সূত্র ধরে, সেটি এই উৎপাদন, নিজস্ব উৎপাদন বাড়ানোর প্রশ্নে ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানের যে মডেলগুলো, সেটিকে আমাদের এখানে যারা ক্লায়েন্ট অথবা যারা প্রান্তিক পর্যায়ে কৃষক বা অন্য যারা উদ্যোক্তা আছে যারা এটা রিসিভ করবেন, তাদের কি রিসিভিংয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা এটা বুঝতে পারছে কিনা? তাদের বুঝতে পারার কথা না। আমরা আসলে সবাই একটা লাইসেন্স নিয়ে সেন্ট্রাল ব্যাংক থেকে প্রমিস করে, ধরেন আমরা সবাই বললাম এনআরবিদের জন্য ব্যাংক করবো, কিন্তু কেউ আর এনআরবি করছে না, সবাই একটা কনভেনশন টিমে ঢুকে যাচ্ছি। আর্থিক প্রতিষ্ঠান আমরা বলেছি যে আমাদের বিজনেস মডেল হবে স্পেশালাইজড সেক্টরে ফাইন্যান্সিং করা, আমরা সেটা না করে আমরা কনভেনশনালি সবাই ঝাঁপিয়ে পড়ছি, যেটা ইজি, ঢাকা এবং চিটাগাং এর মধ্যে আমরা আটকে যাচ্ছি।
সো এই জায়গায় আমাদেরকে কিন্তু আপনার যে স্ট্রং মনিটরিং এবং তার বিজনেস মডেলে ওইটাকে যে এনশিওর করতে হবে, এই জায়গাটা আমাদের দরকার। সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিন্তু দিয়ে আমরা সেটা বিসিক বলেন, কৃষি বেঙ্গল বলেন, কৃষি ঋণ সংস্থা বলেন, সেটা দিয়ে কিন্তু এই আনমেড ডিমান্ডটা কিন্তু আমরা ফিল আপ করতে পারছি না। তো এই জায়গাটাতে জেনুইনলি ব্যাংকিং সিস্টেমে তার ট্যাক্স সিস্টেম, তার বাংলাদেশ ব্যাংকের পলিসি সিস্টেম, তার সিআরআর রিসেলার, এগুলোকে সেক্টর ওয়াইজ সেপারেট করে দিতে হবে। এইখানে যদি আমরা ম্যাসিভ লেভেলে এটা না করি, এই রিকনস্ট্রাকশনটা না করি, আলটিমেটলি আপনি আমাদের লোকাল যে দেশজ উৎপাদনের যে ইনসেন্টিভ দিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে আসা, এখানে কিন্তু আমরা কখনোই। এবং এখানে একটু এই পর্যায়ে একটু ছোট করে আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে মানসিকতার একটা প্রসঙ্গ এখানে জড়িত। সেটি এভাবে যে দেশীয় পণ্যের ক্ষেত্রে অনেক মানুষই আমাদের দেশে আস্থা রাখতে পারেন না, এই মানসিকতারও তো একটা পরিবর্তনের জন্য কাজ করা প্রয়োজন। দেখেন, এটা আমরা যতই বলছি, কিন্তু দেখেন আমরা আবার যখন বাজারে মাছ কিনতে যাই, আমরা কিন্তু দেশি মাছ খোঁজার জন্য আগ্রহী, আমরা দেশি মুরগি খুঁজতে আগ্রহী, দেশি গরু খুঁজতে কিন্তু আমরা আগ্রহী। ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি উইল সারভাইভ। আমাদের আপনি যদি রাইট প্রাইসটা কৃষক পায়, একজন ম্যানুফ্যাকচারার পায়, অফকোর্স দে উইল সাপ্লাই দ্যার বেস্ট প্রোডাক্ট। আপনি যদি দেখেন, এটা আমরা বলি যে আমাদের কাভারেজ 100% কান্ট্রিতে, কিন্তু আপনি আসলে শহরের বাইরে যেয়ে দেখবেন যে ওই কানেক্টিভিটি আপনি দিতে পারছেন না। আপনি তাদের যে স্মার্ট কার্ড বলেন, তার সঙ্গে মেইন স্ট্রিমে কানেক্টিভিটি, তাদেরকে লোকেট করা, এই জিনিসগুলো আপনি করতে পারছেন না। আমাদের যত পলিসি, আমাদের যত কথাবার্তা, তা কিন্তু এই একটা সিটি এবং একটা একেবারে সেন্ট্রালাইজড, একটি বা দু একটি শহরের মধ্যে বা সেটি আবদ্ধ, এখান থেকে তো ভালো ফলাফল তৈরি হবে সম্ভবই। অথচ বিজনেস কিন্তু এখন ঢাকার বাইরে। ইফ উই গো দেয়ার, অ্যাকচুয়ালি দেয়ার ইজ দ্য বিজনেস। এখন আপনি বলেন যে আপনি যাচ্ছেন না কেন? আমি যাচ্ছি না বিকজ আমি না যেও পার পেয়ে যাচ্ছি, আর যাওয়ার জন্য আমার যে ইনসেন্টিভগুলো দরকার সেই ইনসেন্টিভ কিন্তু নাই। আরেকটি প্রসঙ্গ যেটি আজকে আমরা শিরোনামে রেখেছি, যে বিনিয়োগের প্রসঙ্গ। আমরা বিভিন্ন সময় রাষ্ট্রীয় পর্যায় থেকে বলা হয়, অতীতেও আমরা শুনেছি যে এবারের এই বছর অথবা এখন থেকে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে অথবা বিনিয়োগের সংখ্যা বা পরিমাণটা বাড়বে, কিন্তু আসলে বাস্তবতা কি বলছে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক, ব্যাংক বাণিজ্য বিনিয়োগ, এই শিরোনামে আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ কায়সার আহমেদ। কায়সার ভাই, যে প্রশ্নটি রেখে দেওয়া, আসলে বিনিয়োগ বাড়াতে হলে কি করতে হবে? আমরা অতীতে অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু চারপাশে তাকালে তো সেই গল্পের সাথে কোনো মিল খুঁজে পাই না। আসলে সেই গল্পকে বাস্তবে রূপান্তর বা পরিণত করতে হলে কি করা প্রয়োজন? আপনার বাইরের ফান্ড, বিদেশি বিনিয়োগ বলেন আর লোকালেও যদি আপনি ইনভেস্টমেন্ট আপনি বাড়াতে চান, আপনার একটা স্ট্যাবিলিটি দরকার। সেটা শুধু রাজনৈতিক স্ট্যাবিলিটি না, পলিটিক্যাল স্ট্যাবিলিটি না, পলিসিরও স্ট্যাবিলিটি। আমাদের আপনি যদি আগের সময়ে বলেন, ইয়েস, একটা গভর্নমেন্ট তো দীর্ঘদিন ছিল, কিন্তু আমরা পলিসির জায়গাতে কিন্তু সকাল বিকাল বা একটা আনসার্টেনিটি, একটা ট্যাক্স আপনি হলিডে দিয়ে এলেন, পরের বছর আপনি ডিক্লেয়ার করছেন যে না, এখানে ট্যাক্স হলিডে নাই। আপনি ইনভেস্টমেন্টের জন্য প্রতিদিন যে ধরনের পলিসির যে কনসিস্টেন্সি থাকা দরকার, সেটা আমরা মিস করে গেছি। আর এখন যে আপনার যে কার্পেটের নিচে যে জিনিসগুলো ছিল, আপনার এনপিএল বাড়তে বাড়তে ব্যাংকিং সেক্টরে ইট উইল হিট মোর দেন 31%। হোয়াইট পেপার বলেছে যে 31.7% হচ্ছে স্ট্রেস লোন, তার মানে আপনার এনপিএল মিনিমাম হবে ওইটা। এবং আইএমএফের পলিসির কারণে যদি 3 মাসে আপনার লোনকে ক্লাসিফাই করতে হয়, আই ডাউট যে এটা আরও কত পার্সেন্টেজ বাড়ে। এইটা হলে তো আপনার বাংলাদেশের রেটিং আরও নচ নামবে। এখন আপনার বাংলাদেশের ইকোনমিক ইন্ডিকেটরে আপনার রেটিং নামছে, সঙ্গে আপনার গভর্নমেন্টের এই জায়গায় ইলেকশন এবং নেক্সট গভর্নমেন্ট কবে আসবে, এখানে একটা বড় ধরনের অনিশ্চয়তা কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে আমি ইনভেস্টরদের সঙ্গে প্রাইভেট লেভেলে যত কথা বলেছি, আমি তাদের কাছ থেকে এই মুহূর্তে ওয়েট অ্যান্ড সি, এবং তারা বাংলাদেশকে অবজারভেশন মোডে রেখেছে। যেহেতু আপনার অন্য অনেক দেশ আছে আমাদের পার্শ্ববর্তী, সেই সমস্ত জায়গায় ইজিলি দে ক্যান গো এবং অ্যান্ড ইনভেস্ট। আমাদের এখানে কিন্তু আপনার 15 বছর 20 বছরের জন্য একজন ইনভেস্ট করার জন্য তার যে কনফিডেন্স দরকার, যে গভর্নেন্স প্রসেসটা দরকার, এবং পলিসির যে কনসিস্টেন্সি দরকার, এবং কারেন্সির যে কনসিস্টেন্সি দরকার, সেই জায়গায় কিন্তু আমরা বড় মোটা দাগে একটু পিছিয়ে আছি। তাহলে সতর্ক জায়গাগুলো কি হবে? 2025 সালে অর্থনীতি আমাদের মধ্যে একটা লং টার্ম পলিসি, ইনভেস্টমেন্টের জন্য একটা লং টার্ম আনএডিটেবল পলিসি করা দরকার। আমাদের দেখেন যে কোনো এরিয়াও নাই, একটা এরিয়া আপনি বলতে পারবেন না এখানে ফরেনার তুমি আসো, তুমি এখানে তোমার ফ্যাক্টরি করো, তোমার এখানে থাকার জায়গা থেকে শুরু করে। আপনি যখন দিল্লিতে নামবেন, আপনি দেখবেন যে গুরগাঁও ইজ এ ডিফারেন্ট সিটি,
কিন্তু এই পলিসি জায়গা থেকে আমরা একেবারেই কনসিস্টেন্সি কোনো একটা ভিউ দিতে পারি নাই। আমরা অনেক বেশি মার্কেটিং করেছি লাস্ট 4-5 ইয়ার্সে, বাংলাদেশকে নিয়ে রোড শো করেছি, কিন্তু আমরা যেটা প্রমিস করেছি আমরা সেই প্রমিসগুলো ডেলিভার করতে পারি নাই, এবং অনেকগুলো প্রমিস ছিল আপনি এক্সাজারেট করেছেন। সো আপনি আমাদের ডেটাগুলো এখন বিশ্বাস করতে চায় না আমাদের ফরেন ইনভেস্টররা। অনেকে মনে করে এটা ম্যানিপুলেটেড অথবা ফেব্রিকেটেড। এই ম্যানুফ্যাকচার ডাটা যদি হয় তাহলে তো আপনি আসলে কোনো অ্যাজাম্পশন করে ফোরকাস্টিং করতে পারবেন না। একটা দেশে বিজনেসে আপনার গ্রোথ, আপনার ফোরকাস্টিং, আপনার পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম, আপনার জিডিপি গ্রোথ, আপনার ইনফ্লেশন, আপনি যদি সমস্ত ডেটাকে চ্যালেঞ্জ করতে চান এবং সব করে যদি কোশ্চেনেবল হয় তাহলে এটা ভেরি ডিফিকাল্ট। এটা নির্ভর করবে, এটা লোকাল একটা এন্টারপ্রেনারের জন্য সিমিলার কথা। আপনি একটা ইন্ডাস্ট্রিতে ব্যবসা করবে, আপনি সেই ইন্ডাস্ট্রির পলিসির কারণে সেই ইন্ডাস্ট্রি পরের দিন ব্যবসা করতে পারছে না। আমাদের এই জায়গাগুলোকে আসলে খুব কেয়ারফুলি এবং জেনুইনলি আমাদের করা দরকার। মানে আমাদের এখানে যারা, আপনি যথার্থই বলেছেন কাসির আহমেদ ভাই, সেটি হচ্ছে আমাদের এখানে যারা পলিসি মেকিং এ যারা থাকে, সেটি বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে ঘুরে দাঁড়ানোর মানে প্রসঙ্গে বা সামনে রেখে যে স্ট্রেংথগুলো আমাদের আছে দেশীয় পার্সপেক্টিভে, সেটি কি পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, অ্যাসেস করা সম্ভব হয়েছে? বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেখানে জনসংখ্যার 60% হচ্ছে লেস দ্যান 40 ইয়ার্স। এটা আপনার জন্য একটা, এই যে ওয়ার্কেবল পপুলেশন আপনার আছে, আপনার মিডিল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস বাড়ছে, এবং বাংলাদেশ একটা অ্যাসপায়ারিং নেশন। সো এই যে অ্যাসপিরেশনে যে মিডল ক্লাসে তারা ঢুকতে চায়, তার লাইফের কিন্তু লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছুর প্রয়োজন। এই গ্রোথ ফ্যাক্টরটা তো আপনি কাজে লাগাতে পারবেন। এবং আমাদের যে ল্যান্ডের কাল্টিভেশন যে ইয়েটা হয়, এবং যে সাইজ এবং যে স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা আছি, এই সবগুলো বিবেচনায় তো এটা ইনভেস্টমেন্টের একটা, এবং আমরা তো পারছিও বা কই, আমাদের এখনো তো তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। আপনি যখন কান্ট্রিতে একটা স্টেবল লুক দিতে পারবেন না, তখন কিন্তু সবাই সে তার পার্সোনাল জায়গাতে চিন্তা করবে যে আমার সেফটি নিয়ে চ্যালেঞ্জ আছে, আমার ইকোনমিক ইস্যুজ নিয়ে আমি এখানে ভালো লাইফ লিড করতে পারবো কিনা, আমার ক্যারিয়ার কি হবে, এই চিন্তাগুলোর কারণে কিন্তু দেশের বাইরে যাওয়ার একটা বড় প্রবণতা থাকে। তো সেটা আরো বৃদ্ধি পেতে পারে। উত্তরণের উপায় কি? উত্তরণের জন্য একটাই আপনার জন্য, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আসলে গ্রাউন্ড লেভেলে এসে অ্যাকনলেজ করতে হবে যে হু উই আর। এটা আমাদের জানাটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের জনসংখ্যা কতজন, আমাদের জিডিপি কি সাইজ, আমাদের গ্রোথ কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়াল ইনফ্লেশন কি, এই জায়গাগুলো আপনার খুব ক্লিয়ার করা দরকার। প্রতিটা ডেটাকে আপনার অ্যাকচুয়াল জায়গায় নিয়ে আসা দরকার। আপনি যদি আপনার অ্যাসেসমেন্টটা ঠিক না করতে পারেন, ইজ লাইক এ পেশেন্ট, আপনি যদি আপনার রোগগুলোকে হাইড করেন, আপনার জন্য আসলে রাইট প্রেসক্রিপশন করা সম্ভব না। সো আমাদের কান্ট্রির একটা রাইট অ্যাসেসমেন্ট দরকার। একটা হোয়াইট পেপার যেমন আসছে, আরও অনেকগুলো টাস্কফোর্স রিফর্ম করেছে, আমার মনে হয় সবগুলো মিলিয়ে গভর্নমেন্ট যদি একটা জায়গায় আসে যে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অবস্থান, এরপরে কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো সেখান থেকে আমরা প্রতিটা প্যারামিটারের সামনে যাওয়ার জন্য কি করতে হবে আমরা জানি। এবং সেক্ষেত্রে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারে? দেখেন, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটা বিরাট বিজনেস কেস রয়ে গেছে এই দেশে। কেননা আপনি এখন 80-90% লোকই ব্যাংকের বাইরে, মিলেনিয়াম সেগমেন্ট বলেন, এরপর জেনজি যারা আছে, এরা তো আপনার সব ব্যাংকেবল হচ্ছে। তো এই ব্যাংকেবল যে সাইজ, এই যে 4.5-5 কোটি জনসংখ্যা, এদেরকে দিয়ে যদি আপনি বিজনেস করতে চান, আমাদের বাংলাদেশে একটা জায়ান্ট ব্যাংক একটাও এখনো পর্যন্ত তৈরি হয় নাই, যেটা ইন্ডিয়াতেও আপনি দেখবেন যে বিগ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। সো আমাদের সবগুলো মিলিয়ে যে এটা আর্থিক প্রতিষ্ঠান, ওখানে একটা আর্থিক প্রতিষ্ঠানে এসছে। কিন্তু আমরা দেখি আমাদের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা তো অনেক, সংখ্যায় আমরা তাদের থেকে এক্সিড করেছি, কিন্তু ইন টার্মস অফ সাইজ অ্যান্ড কাভারেজ আমরা এখন কোয়ালিটিতে পিছিয়ে আছি। কোয়ালিটি, ভলিউম সব জায়গায় পিছনে আছি, শুধু নাম্বার অফ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আমরা এগিয়ে আছি। ওইখান থেকে বোধহয় আমাদের একটা রিকনসিলিয়েশনের সময় এসেছে। এখন ভালোরা টিকে থাকবে, দুর্বলকের জন্য এক্সিটের জন্য একটা রাইট প্রসেস আমাদের দরকার। যদি বের হয়ে যায়, এই দেশে ব্যবসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একেবারে শেষ প্রশ্ন, বিশেষ করে সাধারণ মানুষ যারা শুনছেন এবং একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের জন্য, জনগণ বা সাধারণ মানুষ কিভাবে সতর্ক থাকবে এই 2025 সালের যে আর্থিক অবস্থা তৈরি হতে পারে তার প্রেক্ষাপটে? আমাদের যেহেতু একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদেরকে মনে হয় যে এক্সপেন্স সাইডে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আমরা বাংলাদেশিদের একটু ট্রেন্ড আছে যে আমরা একটু খরচ করতে, একটু করতে বেশি পছন্দ করি। এই বছরটা বোধহয় সেইটা না, একটু সেভিংসের ইয়ার, এবং আমাদেরকে ইনভেস্টমেন্টের দিকে, আলটিমেটলি সেভিং যদি না বাড়াতে পারি, ইনভেস্টমেন্টের দিকে যেতে পারি। তার মানে আমরা বলতে পারি যে সবাইকে যে সঞ্চয় করুন, আগামী দিনে নিজের জন্য নিজের নিরাপত্তা নিজেই তৈরি করুন, এবং আননেসেসারি এক্সপেন্স যেগুলো বা একটু না করলেই হয়, সেটা বোধহয় অ্যাভয়েড করতে পারলেই বেটার, সবচেয়ে ভালো থাকবে সে। মোহাম্মদ কাসির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 9-কে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।